বহু গ্রামেতে আমাদের সার্ভেয়ার পৌঁছয়নি, তাই ওখানকার যে সংখ্যা আসা উচিত সংখ্যা আসছে না। আবাস যোজনায় বিশেষ করে প্রত্যেক বাড়িতে পৌঁছতে হবে, সেখানকার তথ্য নিতে হবে। আর এই তথ্যগুলো একবারের জন্য নয়। এই যে অন্নপূর্ণা ভান্ডারে যে অনেক তথ্য আমরা নিয়েছি, সবাই অন্নপূর্ণা ভান্ডারে পাবে না, কিন্তু এই তথ্য আমাদের কাছে পার্মানেন্টলি থাকলো। পরবর্তীকালে যখন কোনো যোজনার লাভ তাকে দিতে হবে, আমরা সেইখান থেকে বেছে নিয়ে সেই লোককে সেই সুবিধা দিতে পারি। এই ধরনের প্রজেক্ট চলতেই থাকে। তো একবার তো আমাদেরকে সার্ভেটা পুরো করতে হবে। আর এইবারে যে আবাস যোজনার নাম আপনি যদি না ঢোকান, আবার কবে সার্ভে হবে? 5 বছর 10 বছর পরে সে মানুষটা 10 বছর পিছিয়ে যাবে, সে বাড়ির সুবিধা পাবে না। তার দোষটা কার হবে? আমাদেরই হবে, যে সেই লোকটাকে আমরা সুবিধা দিতে পারলাম না। সরকার চেয়েছিল, সরকার টাকা দিয়েছিল, কিন্তু লোকটার বাড়ি বানিয়ে দিতে পারলাম না। এরকম আমাদের এখানে অনেক বাড়ি আছে, যারা শহরাঞ্চলে কলকাতার আশপাশে বা ওই জেলাগুলোতে নিজেরা সম্পন্ন আছে, সেখানে বাড়িঘর করে নিচ্ছে, পাকা বাড়ি। কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, টিনের বাড়ি, টালির বাড়ি, এসবেস্টরের বাড়িকে পাকা বাড়ি করে ধরা হচ্ছিল। কেন্দ্র যে আইন বানিয়েছে তার মধ্যে এইগুলো ছিল না। আমাদের এখানে ওইটা কি ধরেন, তাহলে তো আর কাঁচা বাড়ি নাই। আজকাল মাটির বাড়ি, খড়ের চাল কোথায় আছে? আর কেউ করে না, প্রায় নাই। তো মাটির বাড়ি হোক বা দেওয়ালও যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজির সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেটা যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করব, কিচ্ছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো, জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে, তাদের পরিষ্কার বলে দেবেন, যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেব। তো রুল করা হয়েছে কাজের সুবিধার জন্য, রুল আবার পাল্টাবো আমরা। যেমন পঞ্চায়েতের রুলকে আমরা পাল্টেছি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। একজন প্রধান 2 মাস 3 মাস আসছে না, তার ব্যক্তিগত সমস্যা হতে পারে, তার রাজনৈতিক সমস্যা হতে পারে, কিন্তু তার এলাকায় যে 15-20 হাজার 30 হাজার লোক আছে, তার সমস্যার সমাধান কে করবে? একটা সার্টিফিকেট নেওয়ার জন্য একটা লোক 3 বার 4 বার আসছে যাচ্ছে। আমাদের এখানে পঞ্চায়েত একটা অনেক বড় বড় 10 কিলোমিটার দূর থেকে আসতে হয়, যাতায়াতের খরচা আছে, সময় আছে। তার বাচ্চার জন্য সার্টিফিকেট চাই, স্কুল ভর্তি হতে হবে, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট চাই। এমনকি এই যে যারা কাজ করছে নারেগাতে, এখন জি রামজিতে, গত মাসে তো নারেগা ছিল, কাজ করেছে, তার পেমেন্ট হচ্ছে না। কারণ কি? প্রধানের সই ছাড়া তার হবে না, ব্যাংক থেকে টাকা যাবে না। এখন আবার কাজ শুরু হয়ে গেছে, তো প্রধানের ইচ্ছা অনুযায়ী তো পেমেন্ট হতে পারে না। অনেক ভিডিও শুনেছি, প্রধানের বাড়িতে খাতা পাঠিয়েছেন সই করার জন্য, কিন্তু এখানে সভাটা কে করবে? গ্রাম সভা। গ্রাম সভায় ডিসিশন না নিলে অনেক কাজ আটকে যাবে, রাস্তার কাজ হবে না, অন্যান্য কাজ হবে না, নূতন সংযোজন হবে না। সেই জন্য খালি পঞ্চায়েতের প্রধানকে আমরা সই থেকে বিরত করেছি, সেটা সেক্রেটারি করবেন। সরকারি একজন অফিসার আগে ছিলেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে আর যুক্ত হয়ে যাবেন সেক্রেটারি। প্রধানের সই না হলে হবে, কিন্তু দায়িত্ব দেখাশোনার দায়িত্ব প্রধানের আছে, তাকে জিজ্ঞেস করে মতামত নিয়েই সব কাজ করতে হবে। সেক্রেটারি বা এরা নিজের মতো করতে পারেন না। এর আগে আমাদের বিডিওরা এই কাজ করতেন, ডিএমও তাই করেন, সরকারি দপ্তরের অর্থ বন্টন তো তিনি করেন, সই করেন। তো সেখানে সেক্রেটারি বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট করলে কি অসুবিধা আছে? কেবল পশ্চিমবাংলায় প্রধানকে এই অধিকার দেওয়া হয়েছিল বলে আজকে পঞ্চায়েতে এত দুর্নীতি, এত রাজনীতি, এত খুনোখুনি পঞ্চায়েত ইলেকশনে। বাকি সারা ভারতবর্ষে দেখুন পঞ্চায়েত রাজ তারা আমাদের আগের থেকে শুরু করেছে। বোধহয় 59 সালে শুরু করেছিল রাজস্থানে, প্রথম পঞ্চায়েতি কানুন শুরু করে ওরা। আমরা 73 সালে সেটাকে অ্যামেন্ডমেন্ট করে ভালো করে পঞ্চায়েত রাজ আইন লাগাই। তো সেখানে তো সমস্ত রাজ্যে লেগে গেছে, সেখানে প্রতি 5 বছর ইলেকশন হয়, কেউ মারা যায় না। সেখানে প্রধানদের এত দুর্নীতির দায় নাই, কারণ এখানে সিপিএম আমল থেকে এটা করা, তাদের হাতে এই অধিকার দেওয়া হয়েছিল, লুট করার অধিকার, মানুষকে হ্যারাস করার অধিকার। ফলে আজকে পঞ্চায়েতে এত সমস্যা, এত গন্ডগোল। তো এক প্রকার রাজনৈতিক ভাবে বর্তমান সরকারকে অপদস্থ করার জন্য চক্রান্ত করে এগুলো করা হচ্ছিল, আসছিল না, 2000 প্রধান আসছিল না। তার ফলে আমাদের পঞ্চায়েতের এই সার্ভের কাজও পিছিয়ে গেছে অনেক। আর পঞ্চায়েত স্তরে যত কর্মচারী আছেন, আমরা গত মাসেতে 3 বছরের বেশি যারা এক জায়গায় পোস্টিং ছিলেন তাদেরকে ট্রান্সফার করেছি। হয়তো 2-1 জন কোথাও রয়ে গেছেন, এটা বাধ্যতামূলক করা হয়েছিল। 1100-এর বেশি কর্মচারীকে করা হয়েছে, কারণ এক জায়গায় থেকে কাজ না করে
হয় প্রধানের সঙ্গে বা কোনো নেতার সঙ্গে হাত মিলিয়ে তারা নিজের মতো করে চালাতেন, ওটা চলবে না। এত কাজের ডেলিভারি যদি করতে আমাদের সবাইকে কাজ করাতে হবে, সেই জন্য আপনারা কঠোরভাবে কাজ করুন। যার সমস্যা আছে তার সঙ্গে কথা বলুন, কি সমস্যা, তাকে বাদ দিন। চাকরি করতে এসছে, সরকারি সব সুবিধা নিচ্ছে, কাজ করবেন, এটা হতে পারে না। আর তা না হলে যদি না করে, আপনার হাতে ক্ষমতা দেওয়া হয়, তাকে সাসপেন্ড করুন, বলুন ডিএমকে তাকে অন্য কোথাও ট্রান্সফার করবে, কিন্তু কাজ করতে হবে, কেউ এর কাজের বাইরে নয়। আমরা মন্ত্রী হয়ে যদি দিন সকাল থেকে রাত অবধি, আমি রাত 9টা অবধি আমার ডিপার্টমেন্টে মিটিং নিই, আমরা সবাই কর্মচারী, মানুষের কাছে দায়বদ্ধ, এটা করে দেখাতে হবে। আর সময়বদ্ধভাবে চলছে, চলবে, ওই স্লোগান চলবে না। এখন চলছে তো চলছে, তাড়াতাড়ি সময়ের মধ্যে করতে আমরা কথা দিয়েছি সরকারকে। আর এর উপরে বর্তমান যে নতুন রাজ্য সরকার এসছে তার পারফরমেন্স নির্ভর করছে। আজ প্রায় 70% জায়গা পঞ্চায়েতের আন্ডারে আছে, 70% পপুলেশন পঞ্চায়েত এলাকায় থাকে, তাদেরকে এই লাভ দিতে হবে। তার জন্য কেন্দ্র সরকার বারবার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা পাঠাচ্ছে। টাকা নিয়ে অভাব নেই। এর আগে সরকারগুলোর একটা বাহানা ছিল, কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না। আজ আপনি বলুন, প্রত্যেকটি পঞ্চায়েত এবং বিডিওর কাছে কোটি কোটি টাকা পড়ে আছে সমস্ত প্রকল্পে। 14th পে কমিশনের টাকা এখনো খরচা হয়নি, আর সেটা না খরচা করেন 16th পে কমিশনের টাকা আপনার কাছে যাবে না। কন্ডিশন, খরচা করে আপনাকে হিসাব দিতে হবে। আমি শপথ নিয়েই প্রথম 15th পে কমিশনের যা টাকা বাকি ছিল সব দিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। কি এসছে কিনা আপনাদের কাছে? এবং 23 সাল থেকে অনেক ডিপার্টমেন্টের এরিয়ার ছিল অনেক, সেগুলো সঙ্গে সঙ্গে সই করে পাঠিয়ে দিন, আগে টাকা পাঠিয়ে দিন। মজার ব্যাপার, আমাদের কাছে স্টেটের কাছে যদি টাকা ব্যাংকে থেকে যায়, আমরা না দিই, না পাঠাই, আমাদের কাছ থেকে ফাইন করে সরকার। কেন দাওনি? সরকারকে ফাইন করবে। ঠিক একইভাবে ডিএম বিডিওর ক্ষেত্রেও তাই হওয়া উচিত। আপনি যদি খরচা না করেন, আপনাকে ফাইন করা উচিত। কারণ সরকারের মানুষের টাকা মানুষের জন্য খরচা করতে হবে, ফেলে রাখার অধিকার কারো নাই, সুদ খাওয়ার জন্য ওই টাকা নয়। আর এর জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ ইত্যাদি দেওয়া হচ্ছে কিভাবে টাকা খরচা করতে হবে। নিয়ম নীতির মধ্যেই করতে হবে, আইনের মধ্যেই করতে হবে। বহু পঞ্চায়েতে বহু জায়গায় বহু রুল মানা হয় না, আমি সব দেখছিলাম নিয়ম কানুন, তাকে তোয়াক্কা না করে, কারণ কোনো কাজই হতো না। পশ্চিমবাংলায় একটা মানুষ সব ডিসিশন নিতেন, মন্ত্রীদের কোনো যোগ্যতা ছিল না, কোনো অধিকার ছিল না, খুব বেশি হলে ফাইল সই করতে হতো। আমি তো বলছি, প্রধানকেও যে ক্ষমতা দেওয়া হয়েছে, বিডিওকে ক্ষমতা দেওয়া হয়েছে, সবার ক্ষমতা অনুযায়ী সবাই কাজ করুন, নিজের বুদ্ধি খাটান, এবং যাতে সাধারণ মানুষ বঞ্চিত না হন তার ব্যবস্থা করুন। আজকে যে পঞ্চায়েত সম্মেলনের উদ্দেশ্য তাই আছে। আপনাদের যে টিম, এই টিমই আমাদের জেলার সাধারণ মানুষের কাছে এই সুবিধাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। মাননীয় জেলা শাসক সামনে আছেন, তিনি আপনাকে নির্দেশ দিতে পারেন, কাজ তো আপনাকে করতে হবে এবং করাতে হবে। সেজন্য প্রতিনিয়ত যে সার্ভে হচ্ছে, কাজ হচ্ছে, তার এন্ট্রি অবশ্যই কম্পিউটারে হওয়া উচিত, যাতে আমরা ওখান থেকে দেখতে পারি যে হয়েছে। আমি ফোন করব, ডিএম বলবেন যে স্যার কাজ হচ্ছে। হচ্ছে মানে কি হচ্ছে সেটা আমি প্রতিদিন দেখতে পাবো, সে ব্যবস্থা আছে। আমি নয়, কেন্দ্রের মন্ত্রীও বসে দেখতে পাবেন যে ওয়েস্ট বেঙ্গলে কোন জেলায় কি হচ্ছে, সে ব্যবস্থা আছে। সেটা যেন ভিজিবল হয়, তার জন্য আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত থাকতে হবে। বাকি কি সমস্যা আছে তার সমাধানের জন্য আমরা সবাই আছি, এই এমএলএরা বসে আছেন। আমি প্রত্যেকটি বিডিও এসডিও কে বলছি, যা সমস্যা হবে আপনারা বিধায়কের সঙ্গে কথা বলুন। তিনি ওখানকার এক প্রকার প্রতিনিধি সাধারণ মানুষের। ওই 250-300 গ্রাম আছে, বুথ আছে, তার প্রতিনিধি তিনি। রাজনৈতিক সমস্যা আছে অনেক জায়গায়, হতে পারে স্থানীয়ভাবে পশ্চিমবাংলার রাজনীতি এরকম, সেটাও বিধায়কের সঙ্গে কথা। আমি আমার অন্য পার্টির বিধায়ক যারা আছেন তাকে বলেছি যে আপনি সিনিয়র মানুষ, আপনার পার্টির পঞ্চায়েত আছে, তাদেরকে বোঝান। যদি বিজেপির কেউ বাধা দিচ্ছে, তাকে আপনি ডাকুন, একজন সিনিয়র আসবে, যে আসো ভাই কথা বলি, বসে চা খেয়ে খেয়ে সামলা মেটাই, কোথায় সমস্যা হচ্ছে। কারণ আমরা মানুষের পরিষেবা দেবো বলে সে পার্টির দায়িত্ব নিন বা সরকারের দায়িত্ব নিন, এই দায়িত্ব পেয়েছি। সেটা যদি না হয় তাহলে নেতাগিরি কোনো মানা হয় না। কাজ করে নেতাগিরি করুন, কোনো নেতাগিরি আমরাও মানবো না। আমি এখানে এসপিকেও বলেছি, বিনা কারণে উৎপাত করলে ধরে আগে থানায় ঢোকাবেন, তারপরে আমাকে কথা বলবেন। আপনাকে আমি বলে দিচ্ছি, অন্য পার্টির অনেক যাদের বিরুদ্ধে কমপ্লেন ছিল তারাও অ্যারেস্ট হয়েছে। ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মীও অ্যারেস্ট হয়েছে এবং থানায় বসে, কাউন্সিলরকেও ধরে বসিয়ে দিয়েছে। কেউ আইনের উপরে নয়, জনতার স্বার্থে যে ঘা দেবে তাকে আমরা ছাড়বো না। সেই জন্য প্রশাসন এত ক্ষমতা দেওয়া হয়েছে। ডিএমকেও আমি বলেছি, রাস্তাঘাট দখল করে যেখানে সেখানে বসে ব্যবসা করব, প্ল্যাটফর্মে দোকান করব, এটা আমরা অনুমতি দেবো না কাউকে। তার জন্য ওইটা নয় 1000 লোকের অসুবিধা করে আপনি ব্যবসা করে, কোন নেতা বা কোনো পুলিশ বসিয়ে দিয়েছে, ওটা কন্টিনিউ হতে পারে না। একটা ভুলকে আমরা এগিয়ে নিতে পারি না, তার সমাধান করতে হবে। এবং সেটা শুরু হয়েছে এবং পুজোর আগেও আরো হবে। আমি সবার সহযোগিতা চাইছি।
এতদিন যা চলে এসছে ওটা ঠিক নয়, তার পরিবর্তন কিছু হওয়া চাই, আর সে পরিবর্তন আমরা করব। কিন্তু আজকের যে সম্মেলন আরো গতিশীল করার জন্য পঞ্চায়েতে কাজকে, বিশেষ করে ভিভি রামজিকে এই সম্মেলন করা হয়েছে। আমরা প্রত্যেক জেলায় রিভিউ শুরু করেছি, এই জেলাতেও রিভিউ হবে। যেই জেলাগুলো কাজে একটু পিছিয়ে আছে আমরা তাদের দিয়ে শুরু করেছি সমস্যাটা কি জানার জন্য, ওখানে বসে সমস্যার সমাধান করব প্রত্যেকের। আর আমি নিজে বলেছি আমি জেলায় যাচ্ছি, দরকার ব্লকে যাবো, দরকার পঞ্চায়েতেও যাব, কেন কাজ হচ্ছে এটা হচ্ছে না আমি জানার জন্য। হয়তো নেক্সট উইকে আমরা মেদিনীপুর জেলারও রিভিউ নেবো পুরো টিম নিয়ে। আজকের যে উদ্দেশ্য বিবিজি রামজির প্রকল্পকে ভালো করে বোঝা এবং খুব তাড়াতাড়ি ভাবে এটাকে কার্যান্বিত করার চেষ্টা করলে আমার মনে হয় আজকে এই সম্মেলনের উদ্দেশ্য সফল হবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।